আমাকে যদি এখন বলা হয় যে তুমি কিয়ামত থেকে কিয়ামত ছবিটা আবার বানাও, আমি কিন্তু বানাতে পারবো না, কারণ শিল্পীই তো নাই। কাদেরকে দিয়ে বানাবো? কাদেরকে বাবা নানা দাদি বানাবো? আছে কেউ? নতুন নতুন শিল্পী কিন্তু আমরা আনতে পারতাম, কিন্তু তা কিন্তু কেউ করেনি। সবাই পুরাতন শিল্পীদের উপরে রিস্ক নিছে, এটাতে আমাদের ক্ষতি হয়েছে অনেক বেশি। এখন তো ছবি বানানোই মুশকিল, শিল্পীই নেই। আমাদের দেশে সালমান মারা যাওয়াতে চলচ্চিত্র শিল্পের যতটা ক্ষতি হয়েছে তার চেয়ে ক্ষতি বেশি হচ্ছে মান্না মারা যাওয়াতে। এখন এই সময়ে বেস্ট অ্যাকশন হিরো হিরোইন আপনার দৃষ্টিতে কে বলেন? অ্যাকশন হিরো সিয়াম। হিরোইনদের মধ্যে বলবো এখন ভালো করছে নুসরাত। বেস্ট রোমান্টিক আর রোমান্টিক এবং গল্পের ছবি নায়িকা হচ্ছিল জয়া হাসান, আমার প্রিয় আর্টিস্ট। বলছি তো আগে যে চঞ্চল চৌধুরী। কোন চারজন? আমার হিসেবে এখন বাংলাদেশে সেই পরিমাণ, মানে চারটা আর্টিস্ট নিয়ে পুরো ছবির গল্প, ভালো গল্প নিয়ে ছবি করার মতো শিল্পী এখন নাই, একেবারেই নাই। আমাকে যদি এখন বলা হয় যে তুমি কিয়ামত থেকে কিয়ামত ছবিটা আবার বানাও, আমি কিন্তু বানাতে পারবো না, কারণ শিল্পীই তো নাই। কাদেরকে দিয়ে বানাবো? কাদেরকে বাবা নানা দাদি বানাবো? আছে কেউ? খালি হিরো হিরোইন দিয়ে তো ছবি হয় না, সমস্ত ধরনের ক্যারেক্টার লাগে। আমাকে একটা মাসুম বাবুকেও এনে দিতে পারবে, আমির হোসেন বাবুকে এনে দিতে পারবে। কোনো ডান্স ডিরেক্টর যদি গল্পের সাথে মিলিয়ে ভালো ডান্স দিতে পারে, ভালো কোরিওগ্রাফি করতে পারে, সেরকম কে আছে? রোমান্স এখনও সাকিব করে, এখনো সাকিবের অলরাউন্ড রোমান্টিক হিরো নাই না। অনেকের জন্য আমরা আগায় যাই যে এটাকে ওনাকে বাঁচাতে হবে, ওনার জন্য ফান্ড দরকার, সেই জোগাড় যন্ত্র করে আমরা করি, কিন্তু দেখা যায় ওনারা অনেকেই সেই আমরা অসুস্থ হলে তখন কিন্তু একটাবারও চিন্তা করে না, একটা ফোন করে জিজ্ঞেস করি যে আমি একটা সত্যি কথা বলি, যেমন হায়াত ভাই এর আগে অসুস্থ হয়ে পড়লেন, আমি হায়াত ভাইয়ের দেখতে গেলাম ইউনাইটেডে দেখতে যাবো, হায়াত ভাই কেঁদে ফেললেন। ভাবিও ছিলেন, হায়াত ভাইয়ের মেয়েও ছিল। উনি যখন কেঁদে ফেললেন, আমি তখন কিন্তু ওনাকে বললাম যে হায়াত ভাই, ওই যে আমার টাকা নাই, কী হবে, আমি এখন কেমন, আমি তো মারা যাবে। আমি বললাম হায়াত ভাই আপনি খাই দেন না, কারণ আপনার চিকিৎসা হবে এবং আপনাকে আমরা সুস্থ করে তুলব। এবং আমি কিন্তু সেই দিনই পথে নামলাম, যারা আমাদেরকে ডোনার থাকে, কিছু কিছু ডোনেশন দেয়, তাদেরকে বললাম, বলে টাকা জোগাড় করে কিন্তু তার ট্রিটমেন্ট করে বাসায় পর্যন্ত পৌঁছায় দিলাম। এরপরে আমি অসুস্থ হলাম, হাসপাতালে ছিলাম মাঝখানে আমি প্রায় 15 দিনের মতো, কিন্তু আমাকে একটা ফোনও উনি দেন নাই, উনি বলেন নাই যে সোহান তোমার শুনলাম শরীর খারাপ। ওনার যাওয়ার দরকার নেই, উনি ফোনে বলতেন, কারণ তখনও আমি প্রেসিডেন্ট ছিলাম, এখন উনি প্রেসিডেন্ট। উনি কিন্তু এই কথাটা আমাকে জিজ্ঞেস করতে পারতেন, সোহান তোমার কী অবস্থা, কেমন আছো, কী অবস্থা। এই জিনিসগুলো আসলে যদি ভাইস ভার্সা না হয় তাহলে কিন্তু কোনো দিনই সম্পর্ক ভালো থাকে না। তারপর আমি হায়াত ভাইকে সম্মান করি, হায়াত ভাই ভালো মানুষ, ভালো থাকুক। আমি লাইফে বলি, এটা হয়তো আল্লাহ আমাকে সেটুকু দিয়েছে ওনার, তার সাথে সাথে আমার বাবা মার দোয়া। আমি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যাই, আমার নামটা উচ্চারণ হওয়ার সাথে সাথে সেখানকার লোকজন কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। আগে না চিনলে কিছুই নাই, যখন চেনা হলো তখন কিন্তু একদম চেঞ্জ। আমি নিজেও অবাক হই শিল্পীদের, কারণ ওরা পারিশ্রমিক বাড়িয়ে এমন একটা পর্যায়ে নিয়ে গেল, দর্শককে এই যে বাজেট কম করে ছবি বানানোর প্রবণতাটা শুরু হয়ে গেল। এবং যে পরিচালকটা হয়তো 1 কোটি টাকা দিয়ে ছবি বানাতো, সে 1 কোটি টাকায় খরচ করছে, কিন্তু 40 লাখ চলে যাচ্ছে বাজেটে, পেমেন্ট করতে। আর 60 লাখ টাকা দিয়ে কী ছবি হবে, তখন সে অটোমেটিক সেখানে কোনো রকমের কাজ শেষ করার চেষ্টা করছে, এবং সেগুলো এসে আমাদের হিট করলো বেশি করে। এই হিট করাতে আমরা কিন্তু ভেঙে গেলাম। এই ভাঙ্গাগুলোর জন্য যারা দায়ী, ম্যাক্সিমাম দায়ী হচ্ছে আমাদের শিল্পীরা। আমি শিল্পী বলবো না, এই জন্য যে আমরা কি করলাম, উল্টা রাস্তায় হাঁটলাম। এই যে শিল্পীরা জন্য আমরা কাজ করতে পারছি না, শিল্পী প্রবলেম, সেই জন্য কিন্তু কেউ চেষ্টা করে শিল্পী আনলাম না। নতুন নতুন শিল্পী কিন্তু আমরা আনতে পারতাম, কিন্তু তা কিন্তু কেউ করেনি। সবাই পুরাতন শিল্পীদের উপরে রিস্ক নিছে, এটাতে আমাদের ক্ষতি হয়েছে অনেক বেশি। এখন তো ছবি বানানোই মুশকিল, শিল্পীই নাই। নির্মাতারা সাহস করতে পারে, কিন্তু নির্মাতারা যারা আছে নতুন, এখনও সেভাবে দেখি নাই যারা নির্মাণ করবে, তারাও এখনও চেষ্টা করছে না। কারণ তারা একদম ভাত মেখে দেওয়া আছে, সে মাখা ভাতটা খেতে চায়, কিন্তু তারা চিন্তা করে না যে ভাতটা মাখার জন্য যেগুলো লাগবে সেই জিনিসগুলোকে আগে তৈরি করতে হবে। ইগো অল্টারনেটটা তুমি বলতে পারো, যে অনেকে অনেক বড় হয়ে যায়,
অনেক কাজ করতে চায় না। মনে করো সাকিবের কথা যদি আমি বলি, সালমানের সাথে কোনো সমস্যা আমার হয় নাই। সালমানের সমস্যা হচ্ছিল, এটা ইগো প্রবলেমও না, এটা হচ্ছে প্রেস্টিজের প্রবলেম। ছবিটা সালমানের ছবিটা, এটা যেটা হচ্ছে তখন আমারও বয়স কম, সালমানেরও বয়স কম, দুজনের যে ইমোশনটা কাজ করেছিল তখন, যে আবেগটা ছিল, সেই আবেগটা আমরা দুজনে কেউ কন্ট্রোল করতে পারিনি। এটা আমি নিজে বলবো, আমার দোষ স্বীকার করি আমি, যেটাতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এবং এখন যেটা বুঝি, এখন যেটা আমরা অন্যান্য আর্টিস্ট দিনে কাজ করার পরে, সালমান চলে যাওয়ার পরে যেটা অনেক কষ্ট দেয়, ওই সেই গল্পটাই কিন্তু আমি পরে সাকিবকে দিয়ে করালাম। সালমানেরই নির্দেশে গল্পটা তৈরি হচ্ছিল। কোন ছবিটা? যেটা সাকিবের প্রথম ছবি, যেটা একটা ডিস্টেন্স মেনটেন করতে, দেখা হতো, কথা হতো, লাস্টে ও এসে আমাকে ধরলো যে আর পারছি না, এখন আসেন। আমি, তোমার তো শিডিউলই নেই, তুমি শিডিউল দিবে করতে, তুমি এখন এত ব্যস্ত, টাকা পয়সা সব কিছু মিলে তো তোমাকে, তখন বলছি আপনার কোনো কিছু চিন্তা করতে হবে না, আপনি খালি গল্প রেডি করেন। যেদিন আমরা গল্প শুনছি প্রডিউসারের বাসায় বসে টোটাল গল্পটা, তখনই তো ফোনটা আসলো যে সালমান নাই। আমি অবশ্য মান্নার ব্যাপারে বলেছিলাম, শেলিকে বলছিলাম যে শেলি, তুমি যদি পারমিশন দাও, আমি মান্নার উপর একটা বায়োপিক করতে চাই। ওনার সংগঠনের প্রতি প্রচণ্ডভাবে, আমি, ও সংগঠন না শুধু, ও কিন্তু চলচ্চিত্র শিল্পের প্রতি ওর একটা মানে জিনিস কাজ করতো, যে আমি না থাকলে, আমার সংগঠন না থাকলে, আমাদের শিল্পী সমিতি না থাকলে, অন্যান্য সমিতিগুলো না থাকলে আমরা ছবি বানাবো কীভাবে। ও কিন্তু এই ফিলিংসটা তার মধ্যে খুব সবচেয়ে বেশি ছিল, যার জন্য আমরা বহুবার মিটিং করেছি সোনারগাঁয়ে। ও নিজের পকেটের টাকা খরচ করে সোনারগাঁয়ে আমাকে দিয়ে বসেছে, এবং কখন কোন পর্যায়ে ফিল্মকে আগানো যায়, ফিল্ম ধ্বংস হয়ে যাচ্ছে, এটাকে ধরো, এটা ঠিক করা যায় কিনা, সব আমরা কিন্তু আমাদের সাথে আলোচনা করতো সে। এবং যেমন অশ্লীল ছবি নির্মাণ শুরু হলো, সে নিজে আমাদের সাথে ভোর 6টা 6:30টার দিকে মন্ত্রীর বাসায় গেছি, এটা নিয়ে আলোচনা করেছি আমরা। ওর কিন্তু এই চেষ্টাটা খুব বেশি ছিল। আর সালমানের ব্যাপারটা হচ্ছে, সালমান আসলে নেতৃত্বের ব্যাপারটা ওর সময় আসে নাই ওইভাবে, কারণ ও যাদের ছবি করতো, ছবি করে নিয়ে ব্যস্ত, নেতৃত্ব দিবে কখন। সিনেমা, এতগুলো সিনেমা হল শেষ হয়ে গেল, এখন যেভাবে সিনেমার প্রতি সরকার দেখছে, এই যে 1000 কোটি টাকা দিয়েছেন, এবং সেটাকে নিয়ে যদি প্রপার মানুষ চেষ্টা করে, প্রপার সিনেমা হল বানানো হয়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আবার দর্শক ফিরে আসবে। মান্না তো গল্প শুনতো, আর গল্প শুনে ক্যারেক্টার বুঝেই কাজ করতো। ও খুব, মানে আমি বলবো, ও একটা খুব ভালো ছেলে ছিল ফিল্মের জন্য, খুবই ভালো ছেলে। 6টা ছবি করেছে, কিন্তু কখনো নাক গলাইতো না, এটার ব্যাপারে হয়তো নিজের পছন্দ থাকতেই পারে, যে আমার এই আর্টিস্টটা না হয় এই আর্টিস্টটা হলে ভালো হতো, সেই কাজগুলো করতো। আমাদের মধ্যে যারা ছিল তাদেরকেই নিত সে, তার সেই ব্যবস্থাটা সে করছিল। এবং আমি আজকে একটা কথা বলি, যে আমাদের দেশে সালমান মারা যাওয়াতে চলচ্চিত্র শিল্পের যতটা ক্ষতি হয়েছে, তার চেয়ে ক্ষতি বেশি হয়েছে মান্না মারা যাওয়াতে। এই অর্থে মান্নার মানে ভক্তরা ছিল সাধারণ জনগণ, সমস্ত সাধারণ জনগণ মান্নার খুবই ভক্ত ছিল। কারণ মান্না যখন মারা গেল, আমরা কিন্তু মান্নার লাশ নিয়ে শহীদ মিনারে যেতে পারিনি। হ্যাঁ, তো আমার বিশ্লেষণ করলে আমি যা দেখি, যে তাতে সালমান মারা যাওয়াতে যতটা ক্ষতি না হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে মান্না মারা যাওয়াতে। কেউ কষ্ট করতে চায় না, সবাই চায় আমি তৈরি জিনিস নিয়ে কাজ করব, তাহলে আমার রিস্ক কম। হ্যাঁ, এটা অবশ্যই বলা যায়। দায়িত্বের ব্যাপারে তার যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব পূরণ করে নাই, সে অন্যভাবে কাজ করার চেষ্টা করছে, তারই খালি গ্রুপ থাকতে চাইছে, এটা তার উচিত হয়নি। তাকে অবশ্যই উচিত ছিল ফিল্মটাকে একটু নিজের মনে করে, এটাকে যাতে ভালো অবস্থানে থাকে সেই ব্যবস্থাটা করার। এই খামখেয়ালিপনাটা না করলেও পারত সে। ওই যে বললাম, যে ডিরেক্টরদের উচিত যে শিল্পী তৈরি করো। আমার শিল্পীর অভাবে শিল্পী আমার উপরে একটা করছে, কি বলে, প্রেশার ক্রিয়েট করছে। কিন্তু আমি যদি অন্য একটা শিল্পী তৈরি করে ফেলি, সেই প্রেশারটা কি তার থাকবে? কখনো থাকতো না, সে কিন্তু অটোমেটিক সোজা হয়ে থাকতো। এই সোজাটা আমরা রাখতে পারিনি। এটা হয়তো পাবলিসিটি হয় বিরাট, অনেকে মনে করে, কিন্তু এটা খুব একটা মানে উৎসাহব্যঞ্জক কোনো জিনিস না, এটা ক্ষতিকরই হয়। কারণ এখন ছবি না হলে ছবির গল্প নিয়ে আলোচনা হবে না, এই ওদের বিতর্ক নিয়ে, ওরা কে কাকে গেল, কার ঘর বাড়িতে কে যাচ্ছে, কে বোরকা পরে গেল, এইগুলো তো ঠিক না। আগে সবাই ভয় করতো যে আমার এরকম কোনো স্ক্যান্ডেল বের হলে আমার ক্ষতি হবে। আচ্ছা, যে কারণে তারা স্ক্যান্ডাল কিন্তু খুব বাড়ে। সবাই প্রেম করছে, প্রেম কি কে না করছে, কিন্তু সবার মধ্যেই একটা মানে কি বলবো, এটা আড়াল ছিল, আড়াল করে নিজেদের মতো করে কাজ করতো।